আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। আগামী 50 বছর বাংলাদেশের উন্নয়নে অংশী হতে মালদ্বীপের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মালদ্বীপের পার্লামেন্ট মজলিসে ভাষণ। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ, অভিযুক্ত 2 জন গ্রেফতার ও আরেকজনকে ধরতে অভিযান। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপিকে আবারও আওয়ামী লীগের আহ্বান। পুলিশি হামলার অভিযোগে 24 ও 25 ডিসেম্বর বিএনপির বিক্ষোভ। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব না হলে নতুন করে অসমতা তৈরির আশঙ্কা। উন্নয়ন টেকসই করতে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ। এছাড়া নিটোটাটা বিশেষ সংবাদে থাকছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মাননা জানানোর খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। রোহিঙ্গা সংকট সহ দুদেশের আর্থসামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে রয়েছে দুদেশের মধ্যে দ্বৈত কর পরিহার, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা এবং যুব ও ক্রীড়া উন্নয়নের সহযোগিতা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দ্বিপাক্ষিক সফরে এই প্রথম মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 দিনের সফরের দ্বিতীয় দিন মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছলে সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। সে সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার ও গান স্যালুট দেয়া হয়। পরে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে দুদেশের মধ্যে দ্বৈত কর পরিহার, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা নিয়ে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তিও নবায়ন করা হয়। প্রধানমন্ত্রী সফরের সময় দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে বন্ধুত্ব স্মারক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয়। Through SAARC and other platforms, such as the Indian Ocean Rim Association, the Prime Minister and I agreed that terrorism, violent extremism, and radicalization must be addressed to achieve regional security, prosperity, stability, and peace. দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করার আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We also discussed our cooperation in multilateral fora, support for each other candidature and cooperation in countering terrorism. We agreed to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. We look forward to partnering with the Maldives in the areas of our commonalities for the benefit of our two peoples. 6 দিনের সফর শেষে 27 ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Thank you very much, President Soleh, and long live Bangladesh-Maldives friendship. Thank you. নীলাদ্রি শেখর, চ্যানেল আই। আগামী 50 বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন সে দেশের জাতীয় সংসদ পিপলস মজলিসে ভাষণে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নীলাদ্রি শেখরের আরেকটি রিপোর্ট।
and intelligence both in মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন বুধবার বিকেলে সে দেশের জাতীয় সংসদ পিপলস মজলিসে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মালদ্বীপ মজলিসের স্পিকার মোহাম্মদ নাসিদের পর ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, তার পরিবারকে নৃশংসভাবে হত্যা এবং তার উপর বারবার হত্যা চেষ্টার পরও শত বাধা পেরিয়ে বাংলাদেশ উন্নয়ন করছে। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion of trade, investment, connectivity, tourism, and people-to-people contacts. বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সহযোগী হতে মালদ্বীপের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। I also hope that our warm and friendly relations will further be consolidated. Bangladesh is thriving with possibilities and potentials. I call upon both the government and private sector of the Maldives to be our partner in the development journey in the next 50 years for mutual benefit. এর আগে সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। পরে ওই নারীকে উদ্ধার করেছে র্যাব। তবে 999-এ ফোন করে সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। স্বামী সন্তানকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে। সারওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঢাকার যাত্রাবাড়ি থেকে স্বামী ও সন্তানসহ বেড়াতে গিয়ে বুধবার সকালে কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি হোটেলে উঠেছিলেন ওই নারী। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অপরিচিত এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এরই জের ধরে সন্ধ্যার পর 8 মাসের সন্তান ও স্বামীকে একটি সিএনজি অটোরিকশায় আর অন্য আরেকটি সিএনজিতে ওই নারীকে তুলে নিয়ে যায় বখাটেরা। এইখানে আইসা যদি আমি এখানে চিল্লাপাল্লা করি, রুমে না উঠতে চাই, এটা তো একটা হোটেল, চিল্লাইলে অবশ্যই সবাই আসবে, সেই জন্য আমাকে এই হুমকিটা দিচ্ছে। আর আমি এটা বিশ্বাস করতে বাধ্য, কারণ লোক 2 জন ওইখানে ছিল। র্যাব জানায়, কলাতলির হোটেল মোটেল জোনের জিয়া গেস্ট ইন থেকে বুধবার মাঝরাতে ওই নারীকে উদ্ধার করা হয়। আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। সিসিটিভির ফুটেজ দেখে সংঘবদ্ধ ধর্ষণকারীদের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে। অন্য অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ ও র্যাবের আলাদা অভিযান চলছে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। রাজীব আহমেদ, চ্যানেল আই। নির্বাচন কমিশনের পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি নেতারা বিভ্রান্তিমূলক মন্তব্য করে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আহ্বান আবারও জানিয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতির উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বিএনপি এ শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা করে চলেছে। রাজধানীতে বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য বিষয়ে আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু 2023-এর ডিসেম্বরের পরে হবে, তাই নির্বাচন নিয়ে পরেও কথা বলার অনেক সময় পাবে বিএনপি। জাতীয় সংসদের নির্বাচন নিয়ে কথা বলার বহু সময় পাবেন আপনারা। আমার বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা অংশ নিন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আপনাদের পরামর্শ থাকলে, মতামত থাকলে সেটাও আপনারা মহান রাষ্ট্রপতির কাছে দিতে পারবেন। দেশের রাজনীতির বিষয় নিয়ে কথা বলার সেটাও সুযোগ পাবেন আপনারা। কিন্তু এটা নিয়ে অহেতুক নেতিবাচক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে বিএনপি সহ সবার স্বাগত জানানো উচিত। বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার করবে। সবকিছুতে না বলার যে রাজনীতি বিএনপি অনুসরণ করছে সেটি থেকে সরে আসবে। সরে এসে তাদের কোনো আপত্তি থাকলেও সেটিও তারা সংলাপে অংশগ্রহণ করে
রাষ্ট্রপতিকে বলে আসতে পারেন। সেটাই হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি। সংলাপের মাধ্যমে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। হবিগঞ্জে সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ করে এর প্রতিবাদে 24 ও 25 ডিসেম্বর উপজেলা ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেছেন, গণতান্ত্রিক দেশের যে কোনো আন্দোলনে হামলা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। জাকিয়া আক্তারের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জের সমাবেশে প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিএনপির দাবি, বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ গুলি ছোড়ে। সে সময় 300 নেতাকর্মী আহত হয়, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব হবিগঞ্জের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এএসপি ও ওসিকে প্রত্যাহারের দাবি জানান। পুলিশের যে আক্রমণ এবং পুলিশের যে গুলিবর্ষণ একেবারেই আনকল ফর ছিল। কিভাবে ছড়রা গুলিগুলো তার সমস্ত শরীরে বিদ্ধ হয়েছে। নারকীয় যে একটা অত্যাচার, নির্যাতন, গুলিবর্ষণ, তার প্রতিবাদে আগামী 24 তারিখে সিলেট বিভাগের উপজেলাগুলোতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হবে এবং 25 তারিখে সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ হবে। সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক আন্দোলনকে সংকীর্ণ করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে এইভাবে দমন পীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তাদের অধিকারের আদায়ের জন্য যে দাবি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। বিএনপি নেতারা বলেন, দলের কর্মীদের দমন পীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর কারণে এবারও বই উৎসব হচ্ছে না, তবে শিক্ষার্থীদের হাতে জানুয়ারির প্রথম ভাগেই নতুন বই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর মাতোয়াইলে কয়েকটি ছাপাখানা পরিদর্শন করে মন্ত্রী বলেন, 31 ডিসেম্বরের মধ্যে 95 ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। লাইলা নওশিনের রিপোর্ট। শিক্ষার্থীদের কাছে নতুন বছর মানেই নতুন ক্লাস, নতুন বই। বছরের শেষ পর্যায়ে এসে ছাপাখানাগুলোতে তাই দিনরাত ব্যস্ততা। কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। মাধ্যমিকের 21 কোটি বই বাধাই হয়ে গেছে। এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 17 কোটির বেশি বই। বই ছাপানোর কাজের অগ্রগতি দেখতে রাজধানীর মাতোয়াইলে একটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। আমাদের 158টি প্রেসে মাধ্যমিকের কাজ চলছে আর 42টি প্রেসে প্রাথমিকের কাজ চলছে। করোনা অতিমারির কারণে বই উৎসব আমরা করতে পারবো না। আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে আমরা সব বইগুলো দেব। আমাদের 95 ভাগের বেশি বই পৌঁছে যাবে 31 তারিখের আগে, আর 4 থেকে 5 ভাগ বই যেটি বাকি থাকবে সেটিও প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এ সময় পাঠ্যপুস্তকে ভুল থাকা এবং অনিয়ম দুর্নীতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা চেষ্টা করছি যেন মান কোথাও ক্ষুণ্ণ না হয়, কোথাও যেন কেউ কোনো খারাপ কাজ না করে। আমরা চেষ্টা করব, যদি কেউ সঠিক মান না দেয় তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে আগামী বছরের মার্চের পর স্কুলগুলোতে পুরো দমে শিক্ষা কার্যক্রম শুরু করার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন নতুন বই পৌঁছে দিতে কিন্তু পুরো দমে কাজ করছে ছাপাখানাগুলো। এই যে ছাপাখানাগুলো থেকে রঙিন সব বই বেরিয়ে আসছে, এই বইগুলো কিন্তু জানুয়ারি মাসের মধ্যে সারা দেশের স্কুলগুলোতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধি কত হতে পারে তা নিয়ে কোনো পূর্বাভাস দেবে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার গবেষকরা বলেছেন, তথ্য উপাত্ত নিয়ে সরকার যে লুকোচুরি করছে তাতে জিডিপির পূর্বাভাস দিলে তা অলি কিংবা আন্দাজ নির্ভর হবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। চলতি অর্থবছরে রাজস্ব আয়, রেমিটেন্স, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আমদানি রপ্তানি, চলতি হিসেবে ভারসাম্য, কৃষি উৎপাদন ও মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে সিপিডি বলেছে, করোনাকালের স্থবিরতা কাটিয়ে দেশের অর্থনীতি
পুনরুদ্ধারের পথে। তবে হালনাগাদ তথ্য পাওয়ার বিষয়টি দিন দিন যেভাবে জটিল হয়ে উঠছে তাতে গুণগত পূর্বাভাস দেওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে অ্যাসেস করাই তো খুবই ডিফিকাল্ট। সুতরাং কেউ যদি অ্যাসেস করে থাকেন যে এইটার জিডিপির ভিতরে কি হচ্ছে, তাহলে এটা কিসের ভিত্তিতে করছেন এটা তো আমরা জানি না। আমরা যে কারণে আমরা সর্বশেষে বলেছি যে তথ্য উপাত্ত তো নাই। তথ্য উপাত্ত না থাকলে আপনি কিসের ভিত্তিতে বলবেন? হয়তো অনেকের ক্ষমতা আছে, তারা অলৌকিকভাবে করেন, অথবা ওনাদের কাছে তথ্য আছে যেটা আমাদের কাছে নাই, সেটা তারা করতে পারেন, অথবা আন্দাজে বলতে পারেন, অন্য প্রজ্ঞা আছে। আমরা যেটা বুঝি সেটা হলো এখন স্বাভাবিকভাবে দেখে বুঝি যায় মানুষের চলাচল বেড়েছে, ঢাকায় ট্রাফিক বাড়ছে, এক্সপোর্ট কিছুটা বাড়ছে, সুতরাং আমরা বুঝি যে এক ধরনের রিকভারির ভিতরে আছে। গুটি কয়েক বড় ব্যবসায়ীর হাতে সরকার জিম্মি হয়ে পড়ায় সামষ্টিক অর্থনীতিতে অর্জন ধরে রাখাটা নতুন বছরে বড় চ্যালেঞ্জ হবে বলে শঙ্কা সিপিডির। ডাইরেক্ট ক্যাশ ইনসেন্টিভ খুব একটা বাড়ানোর সুযোগটা আমাদের নেই। সো ইনস্টিটিউশনাল যেসব জায়গাগুলি আছে, কস্ট অফ ডুইংয়ের যেসব জায়গাগুলি আছে, সেখানে আমরা যদি তাদেরকে ভালো সার্ভিস দিতে পারি, লজিস্টিক্স ইত্যাদি দিতে পারি, ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে ধরনের ব্যত্যয় আছে সেগুলো করতে পারি, তাহলেই কেবলমাত্র তার টোটাল কস্ট, কারণ উদ্যোক্তা তো দেখছে হলো তার টোটাল কস্ট কত, এটা ভর্তুকির মাধ্যমে আসুক আর এটা তার কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আসুক, তাতে কিন্তু তার কোনো আসা যায় না। এটা যদি না হয় তাহলে অর্থনৈতিক ঝুঁকি 2022-এ অনেক বড়ভাবে বাড়বে, যেটা কারোর জন্যই কাম্য নয়। করোনার ধকল কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই করতে আর্থিক ও রাজস্ব খাতে সংস্কার জোরালোভাবে চালু করার পরামর্শ সিপিডির। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্লট বা ফ্ল্যাট কিনতে গিয়ে কেউ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখতে রিহ্যাব সদস্যদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে 5 দিনের রিহ্যাব মেলা উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ড্যাব বাস্তবায়নের মাধ্যমে হাউজিং ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে হাউজিং ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। মাসরুর শাকিলের রিপোর্ট। করোনায় 1 বছর বিরতির পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের 5 দিনের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে হাউজিং ব্যবসায়ীরা স্বীকার করেন অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয় করোনাকালেও প্লট ও ফ্ল্যাট বিক্রি ভালো হয়েছে। তবে তারা ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়ন নিয়ে আতঙ্কিত। আমরা ড্যাবের বিরুদ্ধে না, অবশ্যই আমরা সরকারকে সমর্থন করি এবং সমর্থন করে যাব, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এমন যেন না হয় যে এইটি হয়তোবা রিহ্যাবের শেষ মেলা। হাউজিং ব্যবসার ক্ষতি হয় এমনভাবে ড্যাব বাস্তবায়ন করা হবে না বলে দাবি করেছে রাজু। সকল কিছু নিয়ে একটা ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আপনাদের মতামতকে অবশ্যই জবাব দেব। অসংখ্য দালাল আমার চারপাশে, অসংখ্য অদৃশ্য দেওয়াল আমার চারপাশে দিয়ে রেখেছে, আপনার আমার কাছে আসতে পারেন না। অনুরোধ করবো দেওয়াল ছিদ্র করে, দালাল ছিদ্র করে আমার কাছে রাজুকে আসবেন। কেউ যেন তাদের শেষ সম্বল বিনিয়োগ করে প্রতারিত না হন এ বিষয়ে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী। কখনো কখনো একটা কথা শুনি যে কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, এমনটা যেন না হয়। মানুষ অনেক সময় দেখা যায় তার সম্পত্তি বিক্রি করে, সব কিছু সোনাদানা বিক্রি করে বড়ির বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও টাকা পয়সা দেয়। মেলায় 150টি প্রতিষ্ঠানের 220টি স্টল রয়েছে। 27 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন অব্যাহত রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব না হলে নতুন করে অসমতা তৈরি হবে বলে মনে করেন পরিবেশবিদরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং সেন্টার ফর পিস স্টাডিজের আয়োজনে বাংলাদেশে জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য না থাকলে উন্নয়ন টেকসই হয় না। রফিকুল বাশারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। উন্নয়নশীল অর্থনীতি, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং দুর্যোগপ্রবণ আবহাওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত ঝুঁকি বেশি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গবেষণায় গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।
উন্নত আর উন্নয়নশীল দেশের মধ্যে সমতা আনতে হবে। কার্বন নিঃসরণ কম করেও শিল্পোন্নত দেশগুলোর জন্য দরিদ্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রচুর মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। শুধু সংকট হবে বললে ভুল হবে। কোস্টাল বেল্টের 2 কোটি লোক এখন খাবার পানির অনিশ্চয়তার মধ্যে আছে এবং ঢাকা থেকে কয়েক গুণ বেশি টাকায় তারা পানি কিনে খায়, সেটা যত দরিদ্রই হোক, পাইপগাছা দাপক সেরকম জায়গাতে। আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছি, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। উষ্ণায়নের ফলে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে না পারলে মানুষ এই দুর্যোগ থেকে বের হতে পারবে না। তার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করা এবং দ্রুত বৈশ্বিক উষ্ণায়নে দায়ী শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। ন্যায় বিচারের প্রসঙ্গ আনলে প্রথমে পরিবেশের উপর ন্যায় বিচার করতে হবে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে জলবায়ু মোকাবেলা করতে হবে। অনেক ফ্লাইওভার করা যাবে, কিন্তু নদী তৈরি করা যাবে না। তাই এদিকে খেয়াল রেখে উন্নয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগে সমতা আনতে হবে। সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। উন্নয়ন আমাদের অধিকার, সেটা বন্ধের সুযোগ নেই। পরিবেশ সংরক্ষণ করে কিভাবে উন্নয়ন করা যায় তা ভাবতে হবে। উন্নত দেশগুলোকে এর জন্য যথাযথ অর্থায়ন করতে হবে। অন্যের উপর ভরসা নয়, নিজেদের সম্পদ দিয়ে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। সবসময় কিন্তু আমরা দোষ দেই অন্য দেশকে যে ওরাই কি করলো, কিন্তু আমরা কি করছি সেটা কিন্তু আমরা খুব কি গভীরভাবে ভাবি, সেইভাবে কিন্তু ভাবি না। তো বিদেশেও কিন্তু একই কথা, তারাও কিন্তু এই সমস্যাগুলো তৈরি করেছে তাদের উন্নতির জন্য। আবার আমরা অসচেতনভাবে নানা জিনিস ঘটিয়ে যাচ্ছি এই বাংলাদেশে। নেচার বেসড সলিউশনের বিকল্প নাই, এবং যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, নেচার বেসড সলিউশন কিন্তু এটা একেবারে আমি বলবো একেবারে গোড়ার কথা, এটা করতে হবে। আর এটা যদি না করি, আমরা যতই ওই বিদেশের দিকে তাকিয়ে থাকি তারা আমাদের জন্য কি করবে, কিংবা আমাদের যে কি ফান্ড দেবে, কিংবা কি ধরনের সাহায্য সহযোগিতা করবে, সেটা দিয়ে কিন্তু আমাদের সমাধান খুব দ্রুত হবে না। যেখানে ক্লাইমেটকে অ্যাডাপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অ্যাডাপ্টেশনের প্রশ্নটা কেমন আসছে? যেমন স্যালাইন পানিতে ধান হয় না, তাহলে বাংলাদেশ গবেষণা করেছে যে স্যালাইন পানিতে ধান কিভাবে উৎপাদন করা যায়। যেখানে খরা হয় সেখানে খরা অঞ্চলে কম পানিতে ধান কিভাবে উৎপন্ন করা যায়, বাংলাদেশ আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট গবেষণা করে সেটা আবিষ্কার করেছে। এখন অন্য ফসলগুলো একইভাবে করার চেষ্টা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও ভূমিধসের মতো বিপর্যয় বেড়েছে। এ কারণে বছরে 50,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে ফিরে দেখা 2021। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব জন্মশতবর্ষ উৎসবে রঙিন ছিল 2021। আওয়ামী লীগের কার্যক্রমেরও অনেকটা জুড়ে ছিল ওই দুই উৎসব। দেশের রাজনীতি, বিশেষ করে রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি অবশ্য আবর্তিত ছিল বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিকে কেন্দ্র করে। বছরের শেষ দিকে আলোচনায় আসে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ। বিদায়ী বছরের রাজনীতির চিত্র তুলে ধরছেন রাহুল রায়। বছর জুড়ে মুজিব জন্মশতবর্ষের বিভিন্ন কর্মসূচি, আর মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ডিসেম্বরে বিজয়ের। বাংলাদেশের 50 বছর উদযাপনের এ সময়ে এসে নানা ক্ষেত্রে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করেছেন অনেকে। রাজনীতিও তার বাইরে নয়। একই বৎসরে ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী একটি দেশ সফর করা, এটি সাধারণত হয় না, কিন্তু বাংলাদেশের বেলায় হয়েছে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ভারতের যে সম্পর্ক, এটি অবিচ্ছেদ্য সম্পর্ক। নানা মত থাকবে, নানা পথ থাকবে, নানা রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু বিষয়ে এই দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন আছে। অতএব বাংলাদেশের সূচনায়
যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে গেছেন, সেই রক্তের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা কারোর পক্ষে করা সম্ভব নয়। গত বছরের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও দণ্ডিত হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচিতে না থাকলেও আলোচনায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেশে চিকিৎসার দাবিকে কেন্দ্র করে অনেকদিন পর রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে বিএনপি। তার পরিপ্রেক্ষিতে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন বা রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন ঘটবে সেটি আমি একদমই মনে করি না, কারণ এটা একেবারেই বিএনপির নিজস্ব বিষয়। সেখানে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এর কোনো কিছুর সাথে এর সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি আর বিএনপির কিছু বিক্ষোভ কর্মসূচির পর বছরের শেষ দিকে রাজনীতির মাঠ কিছুটা উত্তাপ পেয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ আয়োজনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওই সংলাপের পর নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আগাম সমীকরণে নির্ধারিত হতে পারে আগামী বছরের রাজনীতির গতিপথ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে মিয়ানমারের কাচিন রাজ্যে রত্ন পাথরের খনিতে ভূমিধসে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ কমপক্ষে 70 জন। দেখছেন চ্যানেল আই সংবাদ। খুলনার ডুমুরিয়ার শীতার্তদের জন্য কম্বল সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সহায়তা কেন্দ্র। এখানকার খেটে খাওয়া মানুষদের কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। মহতে উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় প্রশাসন। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্রতিবারের মতো এবারের শীতেও জেলায় জেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। খুলনার ডুমুরিয়ার দুর্যোগপ্রবণ এলাকার অসহায় জনগোষ্ঠীকে কম্বল সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমরা বাচ্চারা নিয়ে ঠান্ডায় থাকতাম, এখন আর ঠান্ডা থাকা লাগবে না, গায়েও হবে শীত লাগবে না, গায়ে কর্মক্ষমতা নেই, তারা এই শীতে এই কম্বল পেয়ে খুব খুশি হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে এই কাঁঠালদা আশ্রয়নবাসীকে শীতক্লিষ্ট মানুষকে এইভাবে কম্বল দিল, আমি তো মনে করি বিশাল একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এই শীতের মাঝে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কম্বল তাদের উপহার দিয়েছে, এটিও তাদের জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলবে বলে আমরা বিশ্বাস করছি। চমৎকার উদ্যোগ, মহতী উদ্যোগ, এবং এটা আমি সফল প্রত্যাশা কামনা করি, এবং এটা প্রতি বছরে না এবারও হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এটা আসলে যারা করছে এটা তারা সমাজের আলোকিত মানুষ। দুস্থ মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। করোনা পরিস্থিতির সময় আমরা দেখেছি তারা মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দুস্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ঠিক একইভাবে তারা এবছর শীতার্ত মানুষের পাশে যারা নদী ভাঙনের শিকার কম্বল বিতরণ করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এই চমৎকার কাজটির জন্য, মানবিক কাজটির জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেত্রকোনার মোহনগঞ্জের সবচেয়ে পিছিয়ে থাকা ছেত্রাখালী গ্রামটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নাগরিক রূপে সেজে উঠেছে। গ্রামটির নাম বদলে হয়েছে আদর্শনগর। এলাকাবাসী বলছেন সরকারের উন্নয়ন কার্যক্রমের এক প্রতিচ্ছবি ওই গ্রাম। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া ওমর। মাত্র 5 বছরে বদলে গেছে গ্রামটি। যোগাযোগ অবকাঠামো থেকে শুরু করে সবখানেই যুক্ত হয়েছে নাগরিক জীবনের সুযোগ সুবিধা। এই গ্রামেই গড়ে উঠেছে হাওরের পর্যটন কেন্দ্র। আমরা এলাকার সকল মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা, ইভেন চিকিৎসা সুবিধাও আমরা পাচ্ছি। এক সময় কোনো কলেজ ছিল না, রাস্তাঘাটে অনেক সমস্যা হইতো। যে ব্যাংক হইলো, ওই পুলিশ তদন্ত কেন্দ্র হইলো, স্কুল, কলেজ, মাদ্রাসা। শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা গ্রামটি নিয়ে প্রথম উন্নয়নের স্বপ্ন দেখেন
সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য তিনি গড়ে তোলেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই এখন বদলে গেছে গ্রামটির চিত্র। শহীদ স্মৃতি মহাবিদ্যালয় নির্মিত হয়েছে, হয়েছে একটি পুলিশ ফাঁড়ি, হয়েছে একটি পর্যটন কেন্দ্র। এই স্বেচ্ছাসেবী নামটাকে পরিবর্তন করে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই অঞ্চলটি নাম করেছে আদর্শনগর। গ্রামের এই পরিবর্তনে বদলে গেছে আর্থসামাজিক প্রেক্ষাপটও। এই আদর্শনগর অঞ্চলের মানুষের যে আধুনিক নাগরিক সুবিধা, সেটি কিন্তু তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সরকারের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো এখানে বাস্তবায়িত হওয়ায় একটি পর্যটন কেন্দ্র এখানে হচ্ছে। বিষয়টি স্বীকার করে ওই গ্রামকে ঘিরে আরো পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা মনে করি এই ধরনের সকলের সম্পৃক্ততাই এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ জনগণকে শহরের যে সুযোগ সুবিধা এবং যে তাদের জীবনমান উন্নয়নের যে কার্যক্রম, সেই কার্যক্রমে সবার এগিয়ে আসা উচিত। এমন সমন্বিত উদ্যোগে দেশের রূপও বদলে দেওয়া যেতে পারে বলে মত স্থানীয়দের। সাদিও মোর, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে রত্ন পাথরের খনিতে ভূমিধসে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কমপক্ষে 70 জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ বলছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। আহত 25 জন হাসপাতালে চিকিৎসাধীন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকান শহরের অগ্নি নির্বাপক বিভাগের প্রধান বলেছেন, বুধবার ভোরের খনি দুর্ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট নয়। কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসকারী এবং ওই এলাকা থেকে ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এবারে কৃষি সংবাদ। ভোলার চরাঞ্চলে হাঁস পালন করে ভাগ্য বদলেছেন অনেক খামারি। বাহারি রঙের দেশীয় হাঁস পালন করছেন তারা। গড়ে উঠেছে বহু সংখ্যক ছোট ছোট খামার। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলা সদরের দুর্গম জনপদ চর চটকিমারা সহ বেশ কয়েকটি চরের অধিবাসীরা গড়ে তুলেছেন হাঁসের খামার। চরাঞ্চলের মাঠে ঘাটে, খাল বিল, ডোবা ও ফসলি খেতে ঝাঁকে ঝাঁকে বিচরণ করছে এসব খামারের হাঁস। 400 হাঁস দিয়ে আমি পোলাপানের লেখাপড়া করাইতেছি কামাই করে, আবার এটা দিয়ে সংসারও চলে। মোটামুটি সফলতা খুব ভালোই চলে। খামারিরা বলছেন, চরে হাঁসের খাবার এবং হাঁস চড়াতে কোনো ঝামেলা পোহাতে হয় না। পয়লা আনছিলাম 300 আনার পরে ওই হাঁস মরিয়া গেছিল। মরিয়া যাওয়ার পরে মনে করেন আবার ঋণ টিন করে আবার 500 কিনছি। 500 কেনার পরে মনে করেন কি হিলিও আবার লস দিছি। লস দেওয়ার পরে মনে করেন আবার করছি আমি 700। এই যে হেয়ার পরেতে আস্তে আস্তে আমার মনে করেন কি আমার সফলতার ভিতরে আইতে আছে। হাঁস পালন যেমন সহজ তেমনি আবার ঝুঁকিও রয়েছে। তবে শীতে হাঁস এবং ডিমের চাহিদা বেশি থাকায় এই সময়টাতে খামারিদের লাভ অনেকটা নিশ্চিত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। উত্তরের হিম বাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ। প্রকৃতি সংবাদে দেখুন বাংলাদেশের শীতকাল নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট।
গ্রীষ্মের তাপদাহ, বর্ষার অঝোর ধারায় বৃষ্টি, শরতের শুভ্রতা আর হেমন্তের স্নিগ্ধতা পার করে কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে প্রকৃতিতে আগমন ঘটে শীতের। বাংলা পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল হলেও শীতের আগমনী বার্তা বেজে ওঠে কিছুটা আগে থেকেই। বৈচিত্র্যময় প্রকৃতির রূপ পরিবর্তনের দৃশ্য যেন গ্রামেই ধরা দেয় বেশি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে সূর্যের দেখা মেলা ভার। প্রভাতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্যের। শীতের সকালে গাছিরা খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ফুলের ক্ষেতের মোহনীয় সৌন্দর্য সকলের চোখ জুড়িয়ে দেয়। ঘরে ঘরে চলে পিঠা পায়েস তৈরির উৎসব। শীতকালে পরিযায়ী পাখিরা খাদ্য ও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসে। পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে এদেশের জলাভূমিগুলো। শীতের প্রকৃতিকে রংবাহারি সৌন্দর্যে সাজিয়ে তুলতে ফোটে গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, জুঁই, চামেলি, বেলি সহ অন্যান্য ফুল। ভ্রমণ পিয়াসীরাও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যে এসেছে পরিবর্তন। শীতের আমেজেও যেন সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তাই বাংলার প্রকৃতিতে ঋতুবৈচিত্র্যকে ধরে রাখতে আমাদের সকলের সচেতনতা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলায় শীতকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 51 পয়েন্ট কমে ৬,৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৫৪টি কোম্পানির ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত ৪৪টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফা তটস বিরতির পর্যায়ে থাকছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে শুক্রবার যুব বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের। শারজায় প্রথম ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ নেপাল। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। শিরোপা ধরে রাখার মিশনে শুক্রবার নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষ করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল অনুশীলন করেছে। অধিনায়ক রাকিবুল হাসান জানিয়েছেন, জয় দিয়ে আসর শুরু করতে তৈরি তার দল। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আমাদের জন্য। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটা জিতে শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের ভালো ক্রিকেটটা সেখানে খেলতে চাই প্রথম ম্যাচে। আর আমাদের টিমটা খুব ভালো শেপে আছে। আমরা আজকে আমাদের প্রথম প্র্যাকটিস সেশনটা করছি। সো সবাই খুব ভালো শেপে আছে, সুস্থ আছে। সো আমরা আমাদের কালকে সেটা দেওয়ার চেষ্টা করবো সবাই মিলে মাঠে, এবং আমাদের প্ল্যানগুলো এক্সিকিউট করবো যাতে আমরা ভালো ক্রিকেট খেলে এবং প্রথম ম্যাচে জিতে শুরু করতে পারি। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ডে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চের লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করছে টিম টাইগার্স। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তাদের মাটিতে এখনো ভালো কোনো অর্জন নেই বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে ভালো করার প্রত্যয় নিয়েই নিজেদের তৈরি করছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে আয়োজন করা এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স অ্যান্ড উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের পর্দা উঠেছে। 6 দিনের আন্তর্জাতিক টুর্নামেন্টটির নারী পুরুষদের ইভেন্ট একসাথে আয়োজন করল বাংলাদেশ। টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন। রিপোর্টে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। পঞ্চমবারের মতো দেশের মাটিতে এশিয়ান সেন্ট্রাল জোনের আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশে, আর প্রথমবারের মতো নারী পুরুষ ইভেন্ট একসাথে হচ্ছে। 6 জাতির 11 দলের অংশগ্রহণে যা বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ক্রীড়াঙ্গনে দিয়েছে বাড়তি মাত্রা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে 6 দিনের আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি। এবারে নতুনত্ব হলো যে ছেলে এবং মেয়ে মিলিতভাবে হচ্ছে, 11টা টিম খেলছেন, 6টা দেশ থেকে এসেছে। এটা নতুনত্ব, আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলের মতো ভলিবলেও সাফল্য আনবে বাংলাদেশ, আশা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা পুরুষ এবং নারীদের দুটি টুর্নামেন্ট একসাথে এখানে হতে যাচ্ছে, এটা আমি মনে করি আমাদের ভলিবলের জন্য একটি নতুন সংযোজন হলো এই বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষে। আমি অবশ্যই এটিকে অনেক একটা বড়ভাবেই দেখছি। এমন আয়োজনের সাথে চ্যানেল আইয়ের সম্পৃক্ততা গ্রাম বাংলার খেলা ভলিবলকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন ঢাকা উত্তরের মেয়র ও ফেডারেশনের সভাপতি। মাদকমুক্ত সমাজের পাশাপাশি অবশ্যই একটা লক্ষ্য তো থাকেই। আমাদের লক্ষ্য হলো আমরা সাউথ এশিয়ান গেমসে কীভাবে একটা পদক পাবো। আমরা ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, যেটি কিন্তু 17 কোটি বাঙালি কিন্তু দেখতে পাচ্ছে গ্রাম বাংলার উড়ন্ত বলে দুরন্ত খেলা। এটা কিন্তু গ্রাম বাংলার খেলা, আমাদের বাপ চাচাদের খেলা। এই খেলাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা মনে করি এই খেলাগুলোকে আবার খেলার মাঠে নিয়ে আসলে অবশ্যই এই ভলিবল ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিবে বিশ্বের ক্রীড়াঙ্গনে। উদ্বোধনী দিনে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে জয় পেয়েছে কিরগিজস্তান, আর ছেলেদের ইভেন্টে নেপালের সাথে 3-0 সেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশের মাটিতে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে আয়োজিত এই এশিয়ান সেন্ট্রাল জোন চ্যালেঞ্জ কাপ ভলিবল ট্রফিটি বাংলাদেশেই জিতবে, এমনটাই প্রত্যাশা দেশের ভক্ত সমর্থকদের। মিরপুরের ইন্ডোর স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকজ খেলাগুলোকে আবারও মাঠে ফিরিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে রংপুরের লোকজ ক্রীড়া প্রতিযোগিতায় মেতেছিল অংশগ্রহণকারী শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ও সাধারণ মানুষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। বুধবার সকালে রংপুর টাউন হল প্রাঙ্গণে জেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে লোকজ ক্রীড়া প্রতিযোগিতা উৎসবে রূপ নেয়। বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিফ হাসান। এরপর শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলা হাডুডু। দর্শকদের মুহুর্মুহুর করতালিতে মেতে ওঠেন দর্শনার্থীরা। আমাদের যে সংগঠনগুলো আছে যারা এই খেলাধুলার সাথে সংশ্লিষ্ট, তারা উৎসাহিত হবে এবং এই খেলাগুলো আবার ফিরে আসবে। স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে এই খেলাগুলোকে যদি অন্তর্ভুক্ত করে আয়োজন করেন তাহলে সেক্ষেত্রে উৎসাহিত হবে এবং খেলার মর্যাদা ফিরে আসবে। দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে গ্রামীণ আরেক ঐতিহ্যবাহী বৌচি মন কাড়ে দর্শকদের। এরপর টাউন হল প্রাঙ্গণে ছাত্রদের মোরগ লড়াই ও ছাত্রীদের দড়ি লাফ প্রতিযোগিতা আনে ভিন্ন মাত্রা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশন মেয়র সহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আমরা চাই প্রতি বছর এই গেমটি আয়োজন করা হোক। এই খেলাগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলা থেকে উঠে যাচ্ছিল, আমরা এর মাধ্যমে যেন আবার নতুন করে এই খেলাগুলো চালু করতে পারি। আমি দড়ি লাফে ফার্স্ট হয়েছে, অনেক ভালো লাগতেছে। আমরা চ্যাম্পিয়ন হইলাম, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার মধ্য দিয়ে এখানে একটি কমিটি হয়েছে, যে রংপুর জেলা কমিটি। আমরা জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করবো এই খেলাগুলো এগিয়ে নিয়ে জন্য। কীভাবে এই প্রশিক্ষণ প্রদান করা যায় কিংবা খেলাগুলোকে আরও জনপ্রিয় করা যায় এ ব্যাপারে আমরা চেষ্টা করব। কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, এটা তাদের অল কলা সদস্যদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। লোকজ ক্রীড়া প্রতিযোগিতাকে প্রাণ দিতে ক্রীড়ানুরাগী ও পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়া সংগঠকরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী 50 বছর বাংলাদেশের উন্নয়নের অংশী হতে মালদ্বীপের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মালদ্বীপের পার্লামেন্ট মজলিসে ভাষণ। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ, অভিযুক্ত 2 জন গ্রেফতার ও আরেকজনকে ধরতে অভিযান। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপিকে আবারও আওয়ামী লীগের আহ্বান। পুলিশি হামলার অভিযোগে 24 ও 25 ডিসেম্বর বিএনপির বিক্ষোভ। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব না হলে নতুন করে অসমতা তৈরির আশঙ্কা, উন্নয়ন টেকসই করতে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ।